প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। হঠাৎ টুবান ওর বাঁ পায়ের গোড়ালির কাছে একটা ভিজে স্যাঁতস্যাঁতে স্পর্শ পেল। মাথাটা ঘুরিয়ে দেখল নোলক পড়া সেই বৃহৎ শোল মাছটা ঘষ্টাতে ঘষ্টাতে ওর পায়ের কাছে এসে পৌঁছেছে। মাছটা চোখের দৃষ্টিটা কি প্রখর, যেন চোখ দিয়ে 100 মানুষকে ভস্ম করে দিতে পারে। ভয় আড়ষ্ট শরীরে 1-2 পায়ের সামনে এগিয়ে কোনো ক্রমে সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিতে যাবে, অমনি মাটি কাঁপিয়ে বিভৎস জোরে একটা বাজ পড়ল। এতক্ষণ তো এই বৃষ্টি ভেজা বাতাসে বিদ্যুতের ঝলকানি এসে পড়েছিল 2-1 বার। এবার কোথা থেকে অবাধ্য আনমোনা এক অনাহুত হাওয়া এসে সবকিছু তোলপাড় করে দিল। টুবান দেখল সনসনে হাওয়ার সাথে গাছের কাছে পড়ে থাকা মাছের সেই কঙ্কালগুলো হাওয়ায় ঘুরপাক খেতে খেতে 4টে কালো বন্য কুকুরের মতো আকৃতি নিয়েছে। 2 থেকে 2.5 ফুট পর্যন্ত উচ্চতা হবে এক একটা কুকুরে। হিংস্র টিবেটিয়ান ম্যাস্টিভের মতো সারা শরীর ঘন কালো লোমে ঢাকা। বিভৎস চিৎকার করতে করতে হিংস্র দাঁত বার করে তারা ছুটে আসছে টুবানের দিকে। আজ আপনাদের জন্য রয়েছে নবনীতা চ্যাটার্জির কলমে মাঝডিহার নিষিদ্ধ বিল। শুনতে থাকুন আজকের গল্প। হোস্টেলের ছাদ থেকে বিকেলের খোলা আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। পেঁজা তুলোর মতো মেঘেদের আনাগোনা আর কাশফুলের উপস্থিতি জানান দিচ্ছে দেবীর আগমনের। সদ্য কলেজের ইন্টারনাল পরীক্ষা শেষ হয়েছে টুবানের। এবার বাড়ি যাওয়ার পালা তার। নিতান্তই ছাপোষা এক মধ্যবিত্ত পরিবারের কলেজের এক পড়ুয়া ছেলে সে। বয়স এই 20 বছর পার করেছে সবে। বাড়ি উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর এলাকায়। পড়াশোনার সূত্রে এই বছর 2 হলো নর্থ বেঙ্গলে থাকছে। তবে পুজোর এই যে ছুটিটা, এই সময়টা ওর কলকাতা ফেরা চাই। কলকাতার হুল্লোড় আর রোশনাই, প্যান্ডেল হপিং, বন্ধুদের সাথে হোল নাইট প্ল্যান, এইসব ছেড়ে তিলোত্তমার থেকে বহু ক্রোশ দূরে থেকে পাহাড়ের কোলে কি আর মন টেকানো সম্ভব? তাই এবারে পুজোতেও 1 মাসের ছুটিতে ব্যাগপত্র গুছিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সোজা বাড়ি চলে এসছে সে। অন্যান্যবার যদিও দশমীর পর ওদের কাছে পিঠে কোথাও একটা ফ্যামিলি ট্রিপের প্ল্যান হয়, কিন্তু দিন 10 আগে বাবার ক্যাটরাক্ট সার্জারির জন্য এবারে সেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। অগত্যা দশমীর শেষে সপ্তাহ 3 খাওয়া বদলের জন্য আবারও নতুন করে লাগেজ গুছিয়ে টুবান বেরিয়ে পড়ে তার মামা বাড়ির মাঝডিহার উদ্দেশ্যে। এই গ্রামটা কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, তাই শহুরের চাকচিক্য এখানে যেমন প্রচ্ছন্ন, তেমনি এই গ্রাম জুড়ে আছে সবুজ বনানীর প্রাচুর্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর কলেজের পড়ার চাপে গত 6-7 বছর সেভাবে এখানে আসা হয়ে ওঠেনি টুবানের। তাই মামা মামির জোড়াজুড়িতেই এবারে কলেজের ছুটির বাকি পর্বটা এই মাঝডিহাতেই থাকার প্ল্যান করে এখানে এসছে সে। স্টেশন থেকে নেমে টোটোয় চেপে এ গ্রামের মোড়ল পরিমল মিত্তিরের বাড়ি অর্থাৎ তার মামার বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাস্তাঘাট দেখে সে ভালোই টের পেল সেই মোড়াম দিয়ে বাঁধানো লাল মাটির রাস্তার দুধারে শালপলাশের বনে ঘেরা বিদ্যুৎহীন গ্রাম মাঝডিঘা এই কয়েক বছরে তার ভোল অনেকটাই বদলে ফেলেছে। সময়ের সাথে সাথে যদিও সব কিছুই পরিবর্তনশীল, আর সেখানে এই গ্রামই বা বাদ যায় কেন, তবে সময়ের সাথে যা বদলায় না তা হলো সে জায়গার সাথে জড়ানো ইতিহাস, সেটা গর্বের হোক বা অধঃপতনের। সে যাই হোক, আমরা বরং এইসব ব্যাখ্যা ছেড়ে সোজা মাঝডিহায় ফিরে আসি। আমাদের গল্পের নায়ক টুবান মামাবাড়িতে গিয়ে আদর যত্নে দিব্যি নির্ঝঞ্ঝাটভাবে তার ছুটির দিনগুলো কাটাতে লাগলো।
সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, তারপর জমিয়ে খাওয়া দাওয়া, দিদিমার সাথে মায়ের ছোটবেলার সময়ের জীবনযাপনের খোশ গল্প, মামির কাছে মাতৃসুলভ স্নেহ, আর মামার সাথে কখনো জমিতে চাষের সময়, কখনো নদীতে মাছ ধরার সময়, আবার কখনো হাটে যাওয়ার সময় দিব্যি ঘুরে দিন কাটতে লাগলো তার। এর মাঝে টুকটাক শখের ফটোগ্রাফি তো চললই, তাছাড়া এই কদিনে তার একটা নতুন নেশা হয়েছে, পাড়ার ছেলেদের সাথে রোজ বিকেলে পশ্চিম পাড়ের মাঠে ফুটবল খেলতে যাওয়া। সেই অভ্যাসের বশেই সেদিনও দুপুরের খাওয়া দাওয়া সেরে সে একটা লম্বা ভাত ঘুম দিয়ে উঠে জার্সি গায়ে নিচে নেমে জুতো পরতে পরতে সবে রেডি হচ্ছে ফুটবল খেলতে যাওয়ার জন্য। তার মামা দৌড়ে বসে চায়ের কাপটা মুখে তুলতে গিয়ে বললেন, ভাগ্নে, গত কয়েকদিন সংবাদপত্রে দেখাচ্ছে নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এদিকে নাকি ঘূর্ণিঝড় হতে পারে, দেখাচ্ছিল তো টিভির লোকাল চ্যানেলে। আকাশের অবস্থা দেখেছো তো? তাছাড়া পাড়া গাঁয়ের দিক বুঝতেই পারছো, হাজার একটা সমস্যা। আজকে কি না গেলে নয় খেলতে? তাছাড়া আজ তো সন্ধে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, বেরোলেও সময় বুঝে তাড়াতাড়ি ফিরে এসো বাড়ি। মামার বলা কথাগুলোকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে টুবান বলল, মামা, তুমি মায়ের মতো সব সময় সব কাজে বাধা দিও না তো। বাড়িতে থাকলেই মা এরকম করে সব সময়। বুঝতে পারছি বয়সটা ধীরে ধীরে বাড়ার সাথে তুমিও মায়ের মতোই হয়ে যাচ্ছ, সব কিছুতে তোমাদের একটা নেগেটিভ চিন্তা। যদি বৃষ্টি আসে তো কি হবে? খুব বেশি হলে একটু ভিজবো, হয়তো 2-3 দিনের জন্য জ্বর হবে কিংবা গায়ে হাত পায়ে ব্যথা, ও তো সামান্য হোমিওপ্যাথি চিকিৎসাতেই সেরে যাবে। এসব নিয়ে এত ভেবো না। তুমি মামির হাতে বানানো এলাইচির চাটার মজা নিতে থাকো, আমি ঠিক চলে আসবো বৃষ্টি নামার আগে। এখনকার দিনের ছেলেপুলেকে বেশি বাধা দিতে গেলে পাছে যদি আবার হিতে বিপরীত হয়, যদি বেশি জেদাজেদি করে, এই ভেবে তার মামা পরিমল মিত্তির খানিক চুপ করেই থাকলেন। আর এই সুযোগে তার ভাগ্নে হাতে ফুটবলটা নিয়ে হাসি মুখে বেরিয়ে গেল মাঠের উদ্দেশ্যে। মেঘলা ওয়েদার, সাথে একদম গুড়ি গুড়ি বৃষ্টিতে গ্রামের ছেলেদের সাথে প্রায় ঘণ্টাখানেক ফুটবল খেলে কিশোর কুমারের রিমঝিম গিরে সাওয়ান গানটা গুনগুন করতে করতে বাড়ির দিকে ফিরছিল টুবান। ব্যাস, এক্কেবারে মাঝ রাস্তায় গ্রাম জুড়ে তীরে নামলো বৃষ্টি, সাথে মেঘলা আকাশের বুক চিরে বিদ্যুতের চোখ ধাঁধানো জলগানি আর হুট হাট বাজ পড়ার শব্দ। 2-1 পা এগিয়ে প্রাণ ভয়ে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালো সে। এভাবে মুষল ধরায় চলা বৃষ্টি আর শীতল হাওয়ার দাপটে ভিজে কতক্ষণই বা গাছের নিচে আশ্রয় নেওয়া যায়। কিছুটা সামনেই ধীমান মামার একটি চায়ের দোকান থেকে 60 ওয়াট ইনক্যান্ডেসেন্ট ফিলামেন্ট ল্যাম্পের আলোটা দেখে ভিজে কাক স্নান অবস্থায় থাকা টুবান শরীরের কাঁপুনিটা থেকে উপশম পেতে 1 কাপ গরম চা খাওয়ার প্ল্যান করল। সাথে সাথে পকেটে হাত দিয়ে দেখল খুচরো 10 টাকা আছে। ব্যাস, মনের ইচ্ছেটা পূরণ করতে বৃষ্টি মাথায় নিয়েই রাস্তাটা পার হয়ে কোনো রকমে এগিয়ে গেল সেদিকে। তারপর সেই চায়ের দোকানের টিনের শেডের তলায় দাঁড়িয়ে একটা চায়ের অর্ডার দিল। কিছুক্ষণের মধ্যেই মাটির ভাঁড়ে গরম গরম ধোঁয়া ওঠা চাটা হাতে পেতেই সেটায় 1 চুমুক দিয়ে স্বস্তির সুরে সে বলল, কি বানিয়েছ গো চাটা! দুধ, চিনি, চা পাতা পুরো সঠিক অনুপাতে মেশানো। আহা হা হা, 1 চুমুকেই প্রাণটা যেন জুড়িয়ে গেল। টুবানের মুখে প্রশংসা শুনে ধীমান ওদিকে চায় আর 1 ফুট দিতে দিতে খানিক হেসে বলল, তা কি বলছো খোকা? এই ধীমান চাওয়ালার হাতের চা তোমাদের শহরের দামি কাপ ডিসে দেওয়া চায়ের থেকেও ভালো হয়েছে। বৃষ্টি তখনও অব্যাহত। ধীমান মামার সাথে 2-4 কথা এগিয়ে ওই দোকানের সামনে পাতা কাঠের বেঞ্চে বসা 2 প্রৌঢ়র সাথে আড্ডায় যোগ দিল টুবান। এই লোক দুটোকে যদিও টুবান সেভাবে চেনে না,
তবে কথায় কথায় স্বল্প সময় তাদের সাথে বেশ আলাপ জমে উঠল। রাজ্য রাজনীতির আলোচনা ছেড়ে লোক দুটো ততক্ষণে তাদের কৈশোর বয়সের আলোচনায় ঢুকেছে। টুবান বিভোর হয়ে শুনতে লাগলো তাদের সেই রঙিন ছোটবেলার গল্প। মাঝডিগা গ্রামটি মৎস্য চাষের জন্য বেশ প্রসিদ্ধ। এই অঞ্চলের বিভিন্ন জলাশয় থেকে কাছাকাছি হাটে এবং শহুরে বাজারে ছোট বড় নানান প্রজাতির মাছ বিক্রি করে কত জেলের সংসার চলে। টুবান এই কথা ওর মায়ের মুখে অনেকবার শুনেছে। আজ এই লোক দুটো আলোচনার মাঝে সেই কথাই বলছে। এমনকি এই গ্রামের পশ্চিম পাড়ের মাঠের অনতি দূরে একটি বিল আছে, সেখানে নাকি একসময় শোল আর বোয়াল মাছের রমরমা ছিল। একটি মাছের ওজন কম করে 10 থেকে 12 কেজি। টুবান ওনাদের সাথে কথা বলে জানতে পারল সেই বিলটি নাকি বেশ কয়েক বছর ধরে জনসাধারণের ব্যবহারের জন্য নিষিদ্ধ। অবশ্য কানাঘুষোয় এও শোনা গেছে যে ওই চত্বরের আশপাশ দিয়ে গেলে গ্রামের লোকজন আজও সেই বিলে বৃহৎ আকৃতির মাছেদের লেজ ঝাপটানোর আওয়াজ শুনতে পান। তবে রাতের দিকে তো বটেই, এমনকি জলপিশাচের মায়ায় আচ্ছন্ন থাকা সেই বিলে মাছ ধরতে গিয়ে কয়েক বছর আগে গ্রামের এক ছেলে ডুবে মারা যাওয়ার পর থেকে ভয় সকালের দিকেও এই গ্রামের লোকেরা কেউ সেই বিলের পাড়ে যায় না, এমনকি সেদিকে ফিরে তাকিয়েও দেখে না। কথিত আছে সেই পিশাচ নাকি প্রতি রাতে জাগ্রত হয়ে ওই বিলের ঢাউস ওজনের মাছগুলো ধরে ধরে খায়। তবে এমনই এক মায়ায় আচ্ছন্ন সেই বিল যে এত বছর মানুষের অপব্যবহারের পরেও সেটি নাকি আজও মৎস্য শূন্য হয়নি। নিষিদ্ধতার প্রতি টুবানের আগ্রহ ছোটবেলা থেকেই। ওকে যে কাজটা বারণ করা হয় ওর সেই কাজটা আরো বেশি করে করতে মন চায়, আর মাছ ধরার ইচ্ছাও নেহাত কম নয়। তাই এই নিষিদ্ধ বিলের কথা শুনে চোখে মুখে একটা অদ্ভুত আনন্দের ঝলকানি ফুটে উঠল তার। বেশিক্ষণ সময় নষ্ট না করে বৃষ্টিতে ভিজতে ভিজতে সে দৌড়ে চলে এলো মামার বাড়িতে। মনে মনে ঠিক করে নিল আজ রাতে বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে পড়লে যে করেই হোক ওই বিলের ধারে তাকে মাছ ধরতে যেতেই হবে। বৃষ্টির মরশুমে লক্ষ্মী পুজোর রাতে আতপ চাল, সোনা মুগ ডালের খিচুড়ি, লাবড়া, আলু ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে জমিয়ে খাবার খেয়ে দোতলায় তার ঘরে উঠে যায় টুবান। এরপর রাত যত বাড়ল ঝিঁঝিদের উল্লাসও পাল্লা দিয়ে বেড়ে চলল বনে বাদারে। জানলা খুলে পাশে পুকুরের দিকে টর্চ ফেলে ও দেখল বৃষ্টি কিছুটা ধরে এসছে। ব্যাস, আজ সারা রাত তার মাছ ধরার প্ল্যান তৈরি। তাই আর বেশি দেরি না করে পা টিপে টিপে সে নিচে নেমে এসে দেখল মামা, মামি, দিদা সকলেই যে যার ঘরে ভিতর থেকে শিকল তুলে নাক ডেকে ঘুমোচ্ছে। কুয়ো পাড়ের পাশের ঘরটায় গিয়ে আস্তে করে দরজা ঠেলে সাইকেলটা বের করে, আর তার পেছনে বড়শির ছিপ, টর্চ, মাছের চার আর একটা বড় লাইলনের ব্যাগ। ছুরি পুকুর পাড়ে বিছিয়ে বসার জন্য একটা ত্রিপলের কাটা অংশ সব গুছিয়ে গ্রিলে ঝোলানো মামার আধ ভেজা রেনকোটটা গায়ে চাপিয়ে সে ফুল স্পিডে প্যাডেল করতে করতে চলল বিলের দিকে। এদিকে রাস্তা একেবারেই নির্জন। সাইকেল চালাতে চালাতে টুবান মনে মনে ভাবল, এর আগে কখনো কোনো ভুতুড়ে জায়গায় তো সাহস করে একা যায়নি। তবে সেবারে মাধ্যমিকের পর বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম বারাসাতে ভুতুড়ে হেস্টিংস হাউস দেখতে যাব রাতের দিকে। কিন্তু ওই যে বজ্জাত প্রদীপ্তর বালখিল্যতায় মাঠে মারা গেল প্ল্যানটা। কত আগ্রহের সাথে ঠাকুরদার মুখ থেকে শুনেছিলাম এখনও নাকি প্রতি রাতে অশরীরী আত্মাদের আগমন ঘটে সেখানে। ঘোড়া ছুটিয়ে নাকি স্বয়ং ওয়ারেন হেস্টিংসের আত্মা আসে ওই বাড়িতে। এসব শুনে কত যে প্রিপারেশন নিয়েছিলাম, রিস্ক নিয়ে হলেও ওখানেই যাব কনফার্ম ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্ট। এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের মনে একটা আফসোসের রেশ টেনে
গা ছমছমে নিশুতি আবহে সে পৌঁছে গেল পশ্চিম জমির পাড়ের মাঠ পেরিয়ে সেই নিষিদ্ধ বিলের দিকে। কোজাগরি পূর্ণিমার চাঁদের আলোয় সে দেখল বিলের জল ঝলমল করছে। দেখে মনে হচ্ছে গোটা জলাশয়ে কে যেন মুক্ত ছড়িয়ে দিয়েছে। এরপর সাইকেলটা স্ট্যান্ড দিয়ে রেখে টর্চটাকে চারিধারে ঘুরিয়ে চারপাশটা চোখ বুলিয়ে টুবান দেখল যে এদিকে কেউ আসছে কিনা। এরপর ত্রিপলটা পেতে সেখানে বসে প্রথমে মাছ ধরার জন্য আনা টোপ বড়শির সঙ্গে গেঁথে ছিপটা জলে ফেলার জন্য তৈরি করে নিল। তারপর একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগে হাত ঢুকিয়ে সাথে করে নিয়ে আসা চারটা ছড়িয়ে দিল বিলের জলে। একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিতে চায় টুবান। তার মনে হয় চায়ের দোকানে শোনা জলপিশাচের ব্যাপারটা আদতেই একটা গুজব। পাছে যদি অন্য গ্রামের কোনো লোক এসে বিলের মাছ চুরি করে ব্যবসা ফেদে বসে, তাই মালিক পক্ষ চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য এসব গুজব রটিয়ে রেখেছে সারা গ্রামে। তাছাড়া ভরা পূর্ণিমার রাতে যদি গ্রামের ছেলে ছোকরারা একবার দেখতে পায়, যদি তারা জানতে পারে রাতে লুকিয়ে এসে এই বিলের মাছ ধরছে টুবান, তারা হয়তো চোর অপবাদ দিয়ে তাকে অপমান অপদস্থ করবে কিংবা গোটা গ্রামের সামনে এমন একটা অপমানজনক শাস্তির ব্যবস্থা করবে, তখন এই গ্রামের সকলের সামনে মুখ দেখানো হয়তো দায় হয়ে দাঁড়াবে এই মোড়লের এই অসহায় ভাগ্নের। এই প্রথমবার, তাই একটু এদিকে মাছ ধরার জোগাড় যন্ত্র করতে সবকিছু করতে গিয়ে হাত পা কাঁপছে টুবানের। একবার বিলের জলে চোখ দিয়ে তাকিয়ে দেখল জলের মধ্যে কোনো আলোড়ন নেই, একেবারে প্রাণহীন যেন এ জলাশয়। এ পাশটা একটু বেশি গা ছমছমে। বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধের বদলে এখানে কেমন যেন একটা নোনা ধরা স্যাঁতস্যাঁতে গন্ধ। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, এর আগে মামার মুখে শুনেছে টুবান যে এখানে মাছের আধিক্য আছে। সেই জলে মাছের খাবার ছড়ানোর পরে নাকি অদ্ভুত একটা তোলপাড় করা আলোড়ন তৈরি হয়। এভাবেই নাকি মাছেরা জানান দেয় তাদের উপস্থিতি। কিন্তু এখানে সেসবের কোনো বালাই নেই। হঠাৎ কিছুটা বিরক্ত হয়ে টুবান খুব ধীর গলায় বলতে থাকলো, সত্যি এই গ্রামের দিকে সব রটেও। এদিকে একটা ছোট পুঁটি মাছেরও দেখা নেই, আবার সেখানে নাকি 10-12 কেজি শোল বোয়াল। বসে বসে শুধু মশার কামড়ি খেয়ে যেতে হবে মনে হয় সারা রাত। মাছ না হয় নেই বুঝলাম, তা সেই জল পিসাচি বা গেল কোথায়? তারও তো কোনো দেখা পাচ্ছি না। মূর্খ লোকগুলো গুজবে ফেঁসে ভালোই ভয় পেয়ে মরছে, আর আমি আর এক মূর্খ চায়ের দোকানে ওদের কথা শুনে রাতের ঘুম নষ্ট করে একটা জবরদস্ত প্ল্যান করলাম, আর সেটা একেবারে মাঠে মারা গেল। বিড়বিড় করে আরও কিছুক্ষণ এভাবে বকতে বকতে নিজের মনের হতাশাগুলো দূর করতে থাকে টুবান। এরপর গজর গজর করতে করতে প্লাস্টিক প্যাকেটটায় হাত ঢুকিয়ে আর এক রাউন্ড মাছের খাবার ছড়িয়ে দেয় বিলের জলে। এবারে আর আশাহত হতে হয়নি তাকে। হঠাৎ করেই ফাঁদনাটা নড়ে ওঠে। মুহূর্তের মধ্যে যেন জলকম্প শুরু হয়ে যায় বিলের জলে। সে দৃশ্য দেখে আনন্দের তরঙ্গ খেলে যায় টুবানের দু চোখে। উচ্ছ্বসিত হয়ে সে বলে ওঠে, যাক বাবা, এতক্ষণে কাজের কাজটা হয়েছে। এই তো মাছগুলো এবার নড়ে চড়ে বসছে। এতক্ষণ হয়তো ভুলই ভাবছিলাম। সত্যি ওই যে কথায় আছে না, সবুরে মেয়া ফলে। ভাগ্যিস দাঁতে দাঁত চিপে অপেক্ষা করলাম এতক্ষণ। এইবারে একেবারে ব্যাগ ভরিয়ে মাছ নিয়ে হাজির হব বাড়িতে। হ্যাঁ, মামা যদিও বা একটু বকে, মামিকে কোনোভাবে ম্যানেজ করতে হবে, তাহলেই কেল্লা ফতে। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ ডান হাতে থাকা বড়শি সমেত ছিপটা ফেলে দিল জলে। এবার হাতে একটা টান অনুভব করলো টুবান। ওই দাড়ি পাল্লায় একসাথে অনেকটা ভার চাপিয়ে দিলে যেরকম পাল্লাটা নিচের দিকে নেমে যায়, খানিকটা সেই রকম। উল্লাসের স্বরে এসে বলে উঠল, ওরে বাবা রে, এ তো মনে হচ্ছে একটা বড় মাছ টপ গিলেছে। ওই 10-12 কেজির মতোই হবে বোধহয় মালটার ওজন।
জীবনে প্রথমবার মাছ ধরতে এলাম, আর তাতেই ঢাউস মাছ নিয়ে বাড়ি ফিরবো। সাব্বাস, পুরো জাদু আছে বলে মনে হচ্ছে আমার হাতে। কথাগুলো বলতে বলতে এক হ্যাঁচকায় বড়শি সমেত ছিপটা ডাঙার দিকে টান দিতেই টুবান অবাক। এ কি, মাছ কোথায়? কিছুই তো নেই। ফাঁকা ছিপটা হাত থেকে ফেলে রাগের বশে এক লাফে উঠে দাঁড়িয়ে বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। এমন সময় হঠাৎ ছপাত করে একটা আওয়াজ হলো জলে। টুবান ততক্ষণ হাতের ছিপটা গোটাচ্ছিল। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে জলের দিকে ফিরতেই দেখে মধ্যমা আকৃতির গোলাকার আঁশে ঢাকা ঈষৎ হলদে বর্ণের ওপর কালচে দাগযুক্ত একটা মাছের উদর থেকে পুচ্ছ অবধি ঝাপটা দিচ্ছে। 2-3 বার ঝাপটা দিয়ে মাছটা টুপ করে ডুব দিল জলে। এতক্ষণ বিলের দিকে মোহিত হয়ে এই দৃশ্য উপভোগ করছিল টুবান। এখন যেন তার সম্বিত ফিরল। এবার বড়শি সমেত ছিপটা সে আবারও আস্তে করে বিলের জলে ফেলল। তারপর কি মনে হলো জানি না, হঠাৎ করেই সে তার হাতে রাখা টর্চটা বের করে জলের দিকে তাক করে জ্বালাতেই দেখে বিলের জলের যেখানটায় আলো পড়েছে সেখানে বড়শিটাকে কেন্দ্র করে এক ঝাঁক বৃহৎ আকৃতির শোল মাছের ছন্দময় এক প্যাটার্নে ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কি নাটকীয় তাদের চলাফেরা, কি অসাধারণ সে দৃশ্য। প্রতিটা মাছ প্রায় 1.5 থেকে 2 মিটার লম্বা। লোভ সামলাতে না পেরে ত্রিপলের ওপর ঝাঁকিয়ে বসল টুবান। এবারে আর সে টার্গেট কোনোভাবেই মিস করতে চায় না। কোজাগরি পূর্ণিমার এই চাঁদনি রাতে গ্রাম্য পরিবেশের মায়ায় আস্তরণ কাটিয়ে ঝিঁঝিদের সমবেত উল্লাসকে সঙ্গী করে কয়েক মুহূর্ত সে জোর কদমের চেষ্টা চালিয়ে মাছ ধরার জন্য গেল। অবশ্য বেশিক্ষণ তাকে কষ্ট করতে হয়নি। অল্প কিছুক্ষণের চেষ্টাতেই বড়শিতে লাগলো এক টান, আর এই হ্যাঁচকা টান লাগতেই বড়শি সমেত ছিপটা সে উপড়ে তুলে দেখে বৃহৎ আকৃতির একটা শোল মাছের টোপটা গিলে বড়শিতে আটকেছে। এবারে আর কোনো ভুল নয়, মাছটাকে ডাঙায় তুলে ত্রিপলের ওপর রাখল টুবান। ডাঙাতে উঠে সে কি ছটফটানি মাছটার, পাছে লাফাতে লাফাতে আবার যদি জলে নেমে যায় মাছটা। কোনো রকম সময় নষ্ট না করে টুবান মাছটার লাফালাফি কমাতে ওর সাথে আনা ছুরিটা দিয়ে বড়শিটাতে আটকানো শোল মাছটার পেটে বসালো এক কোপ। সাথে সাথে একটা 10 থেকে 12 বছরের ছেলে তারস্বরে চিৎকার ভেসে উঠল। কোনো কিশোরের পেটে আচমকা এসে ধারালো কোনো অস্ত্র ঢুকিয়ে দিলে আহত কিশোরটি যেরকম চিৎকার করে ওঠে, ঠিক সেই রকম এই চিৎকার। টুবান এতক্ষণ আগ্রহের সাথে মাছটাকে নিজের কবজায় আনা নিয়ে ব্যস্ত ছিল। এবার এই চিৎকারে সে খানিকটা পিছু হটল। পূর্ণিমার দুধ সাদা আলোয় দেখল কি বৃহৎ এই মাছের পেটটা। মাছটার মুখটা কি অদ্ভুত, চোখের মণিগুলো সবুজ রঙের, আবার তার নাকে একটা নোলক পড়ানো। আরও একটা অদ্ভুত দৃশ্য সে দেখল। এই যে কয়েক মুহূর্ত আগে মাছটার পেটে ধারালো ছুরি দিয়ে সে কোপ বসালো, তার একটারও কোনো চিহ্ন সেখানে এখন নেই। এমনকি কোনো রক্তের রেখা অবধি সেখানে দেখা যাচ্ছে না। বরং চাঁদের আলোয় মাছটাকে দেখে বেশ চনমনে লাগছে। তার মধ্যে আঘাতে বিধ্বস্ত হওয়ার লেশ মাত্র নেই দেখে কৌতূহলবশত আবারও একটা কোপ দিল টুবান মাছটার পেটে। আবারও কিশোরের সেই চিৎকার, সেই একই গলার স্বর, একই স্বরনালীর কম্পন। যেন রাতের নির্জনতা ছাপিয়ে সে চিৎকার বিলের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। টর্চটা জ্বালিয়ে বিলের আশেপাশের ঝোপঝাড়গুলোতে একবার চোখ বুলিয়ে নিল সে। এবার চিৎকার করে টুবান বলল, কে 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 আছো এখানে? বেরিয়েছো সামনে, কি হয়েছে তোমার? আমি তো দেখতে পাচ্ছি না তোমায়। তুমি দয়া করে বলো বিলের কোন দিকে আছো, আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি। একটু বলো, আমি তোমায় সাহায্য করব। তুমি শুধু বলো কি হয়েছে তোমার, কোন দিকে আছো ভাই তুমি? কিন্তু কোথায় সেই কিশোর?
একেবারে শুনশানে চত্বর, কারণ নিঃশ্বাসের শব্দ অবধি নেই। ভয়ে এবার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে টুবানের। সাহস করে সে পিছনে ফিরে দেখে মাছটা সজোরে বড়শি খুলে নিজের বুকের ওপর ভর দিয়ে এগিয়ে আসছে টুবানের দিকে। ভয়ে গা শিউড়ে উঠল তার। মাছটা যত সামনের দিকে এগোতে থাকলো, টুবান তত এক পা করে পিছনের দিকে পিছোতে লাগলো। কিছু দূর এইভাবে এসে মাছটা থেমে গেল। টুবান তখনও পিছু হাঁটছিল। হঠাৎ তার পা গিয়ে ঠেকলো একটা মোটা গাছের গুঁড়িতে। পিছন ফিরে দেখলো একটা তেঁতুল গাছ। একটা মাছ পচা গা গোলানো গন্ধে জায়গাটা ভরে আছে। এদিক ওদিক টর্চ জেলে ডান দিকের এই তেঁতুল গাছটা থেকে প্রায় 10-12 হাত দূরে একটা ফাঁকা বর্গাকার জায়গায় আলো ফেলে টুবান দেখলো একাধিক মাছের টাটকা কঙ্কাল পড়ে আছে সেখানে। দেখে মনে হচ্ছে কয়েক ঘন্টা আগেই কেউ এগুলো এখানে ফেলে গেছে। টুবান শুনেছিল এদিকে নাকি কোনো প্রাণীর চিহ্ন মাত্র দেখা যায় না। তাহলে এই আওয়াজ আসছে কোত্থেকে? আরও বেশ কিছু না মেলা প্রশ্নে ওর মাথায় সব তালগোল পাকাতে থাকলো। এবার ওই বিস্ময়কর জায়গাটার দিকে কিছুটা এগিয়ে গেল সে। হাঁটু মুড়ে বসে আলো ফেলে একটু ঝুঁকে সেগুলো দেখতে যাবে, হঠাৎ ফড়ফড় করে ডানা ঝাপটে তার মাথার ওপর দিয়ে উড়ে তেঁতুল গাছটার ডালে এসে উল্টো করে ঝুলে রইল এক দল বাঁদুর। টুবান এবার গাছটার তলা থেকে উঠে মাছটা যেখান পর্যন্ত এসে থেমে গিয়েছিল সেই জায়গাটায় এসে দাঁড়ালো। এবার খুব তাড়াতাড়ি মাছটাকে কবজা করে তার সাথে নিয়ে আসা নাইলনের ব্যাগে ঢোকানোর চেষ্টা করতে থাকলো। কিন্তু সে টের পেল এই মাছের ভার এতই বেশি যে তাকে কোনো মতে কষ্টে শিষ্টে টুবানের একার পক্ষে ব্যাগে ঢোকানো অসম্ভব। এর মধ্যে হঠাৎ বিলের অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা শেয়ালের ডাক। এই ভয়ঙ্কর ডাক শুনে ভয়ে শিউরে উঠে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা পেতে সে শান্ত গলায় ধীরে ধীরে রাম নাম জপ করতে লাগলো। রাম রমেতি রমেতি রাম রাম মনোরমে সহস্র নাম তত্ত্বনাম রাম নাম বাড়াননে। আত বোঝা চোখে এই মন্ত্র জপ করতে করতে সাথে করে নিয়ে আসা জিনিসপত্রগুলো গোছাতে থাকে টুবান। সেগুলো সাইকেলে ঠিকমতো আটকাতে আটকাতে বিড়বিড় করে বলে, ঘাট হয়েছে আমার এখানে একা একা এসে। কি মরতে যে এসেছিলাম কে জানে। এত বড় একটা মাছ ধরলাম, সেটা তো নিয়ে যাওয়া গেলই না, সাথে কি সব যে জন্তু জানোয়ারের কবলে পড়লাম কে জানে। অদ্ভুত একটা জায়গা মাইরি। এখন ঠাকুরের নাম নিয়ে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। রক্ষা করো প্রভু, রক্ষা করো আমায়, যেন প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারি। রাম রমেতি রমেতি রমে রমে মনোরমে। হঠাৎ টুবান ওর বাঁ পায়ের গোড়ালির কাছে একটা ভিজে স্যাঁতস্যাঁতে স্পর্শ পেল। মাথাটা ঘুরিয়ে দেখল নোলক পড়া সেই বৃহৎ শোল মাছটা ঘষ্টাতে ঘষ্টাতে ওর পায়ের কাছে এসে পৌঁছেছে। মাছটা চোখের দৃষ্টিটা কি প্রখর, যেন চোখ দিয়ে 100 মানুষকে ভস্ম করে দিতে পারে। ভয়ে আড়ষ্ট শরীরে 1-2 পায়ের সামনে এগিয়ে কোনো ক্রমে সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিতে যাবে, অমনি মাটি কাঁপিয়ে বিভৎস জোরে একটা বাজ পড়ল। এতক্ষণ তো এই বৃষ্টি ভেজা বাতাসে বিদ্যুতের ঝলকানি এসে পড়েছিল 2-1 বার। এবার কোথা থেকে অবাধ্য আনমোনা এক অনাহুত হাওয়া এসে সবকিছু তোলপাড় করে দিল। টুবান দেখল সনসনে হাওয়ার সাথে গাছের কাছে পড়ে থাকা মাছের সেই কঙ্কালগুলো হাওয়ায় ঘুরপাক খেতে খেতে 4টে কালো বন্য কুকুরের মতো আকৃতি নিয়েছে। 2 থেকে 2.5 ফুট পর্যন্ত উচ্চতা হবে এক একটা কুকুরে। হিংস্র টিবেটিয়ান ম্যাস্টিভের মতো সারা শরীর ঘন কালো লোমে ঢাকা। বিভৎস চিৎকার করতে করতে হিংস্র দাঁত বার করে তারা ছুটে আসছে টুবানের দিকে। পড়ি কি মরি হয়ে সাথে আনা মাছ ধরার জিনিসগুলোকে ওই বিলের ধারে ফেলে
ফুল স্পিডে সাইকেল চালিয়ে টুবান সজোরে প্যাডেল করে এগোতে লাগলো তার মামা বাড়ির দিকে। পিছনে 4-4টে হিংস্র কুকুরের তাড়া। বেশ কিছুটা রাস্তা এভাবে হাঁপাতে হাঁপাতে এসে এখন হঠাৎ একটা গোরস্থানের কাছে একটা উঁচু ঢিবিতে ধাক্কা খেয়ে সাইকেল সমেত সে ছিটকে পড়ল রাস্তায়। তার শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। সাপের মতো বুকে ভর দিয়ে কিছুটা সামনে এগিয়ে ভয়ে আতঙ্কে শেষবারের মতো একবার পেছনে ঘুরে তাকিয়ে দেখল সেই কুকুরগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। দূর দূরান্তে তাদের কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু এ কি? সেই নোলক পড়া শোল মাছটা ঘষ্টাতে ঘষ্টাতে তার বীভৎস ধারালো দন্তযুক্ত নিজের চোয়াল সমেত মুখটা হাঁ করে যেন গিলে খেতে আসছে টুবানকে। এরপর সেদিন রাতের আর কোনো ঘটনা মনে নেই টুবানের। পরে বাড়ির লোকের কাছে জানতে পেরেছে সে নাকি সারা রাত বেহুশ হয়ে পড়েছিল ওই গোরস্থানের পাশে। পরদিন সকালে তার এক দূর সম্পর্কের মামা সাইকেল নিয়ে হেঁটে যাওয়ার পথে ওই জায়গা থেকে সাইকেল সমেত উদ্ধার করে তাকে। মামার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে সে। সকালে যখন ওর ঘোর কাটলো তখন দেখে মামা মামি সবাই ওর মাথার কাছে বসে আছে খাটে। দিদা স্নান সেরে পরিষ্কার একটা সাদা থান পরে মা কালীর ফটোর সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করছেন ওর সুস্থতার জন্য। এই গ্রামের বিখ্যাত রমেন ডাক্তার তার বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখছে শ্বাস চলাচল স্বাভাবিক আছে কিনা। এরপরও অবশ্য টুবান সপ্তাহখানিক বেশ ভুগেছে। কাঁপুনি দিয়ে জ্বর, গলা ধরা, বমি, সারা শরীরে অসহ্য ব্যথায় ছটফট করেছে বেশ কয়েক রাত। শুধু কি তাই, পরদিন বেলায় স্নান করে উঠে গা মুছতে গিয়ে কোমরের বাম দিকে একটা দগদগে ঘা অনুভূত হয় টুবানের। সেই জ্বালায় ছটফট করতে করতে সে তার দিদাকে এসে বলে, দেখো তো কি হয়েছে এখানটায়, এই গামছাটা লাগাতেই কি জ্বালা জ্বালা করছে। দিদা আঁতকে উঠে বলে, ও মা গো, এ যে হিংস্র জন্তুর দাঁতের কামড়। এসো শিগগির চুন হলুদ লাগিয়ে দি। দাদু ভাই, তুমি যে সেদিন রাতে কোথায় গিয়েছিলে কে জানে। দেখো তো দেখি কি অবস্থা করেছো নিজের। তোমার মা বিষয়টা জানলে কত রাগারাগি করবে বলো তো। এরপর আরও দিন চারে কেটে গেল। টুবান অন্য একটা অজুহাত দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার ঘটনাটা বেমালুম চেপে গেল বাড়িতে। ওদিকে কুঁয়োপাড়ের ঘরে তার মামা মাছ ধরতে যাওয়ার সরঞ্জামের খোঁজ করতে গিয়ে দেখতে পেল সে ঘর থেকে সব কিছু হাফিস। একবার তার সন্দেহ হলো টুবানের ওপর। ভাবল ওই ঘর থেকে শেষ ওর ভাগ্নেই তো সাইকেলটা বের করেছিল, তাহলে নিশ্চয়ই ও বলতে পারবে কোথায় আছে জিনিসপত্রগুলো। কিন্তু এই অসুখ বিসুখের বাহানায় তালে গোলে সেসব মাথা থেকে উড়ে গেল পরিমল মিত্তিরের। এদিকে আবার আর এক বিপত্তি। দামি ওষুধ হোক আর ঘরোয়া টোটকা, টুবানকে সারাতে সব চেষ্টাই ব্যর্থ হতে থাকলো দিনকে দিন। এসবে কোনো কাজ না হওয়ায় তার দিদা বেশ চিন্তিত স্বরে তার মামাকে ডেকে বললেন, আরে খোকা শোন, আমার মনে হয় নাতিটাকে না জিনে ধরেছে। সেদিন সারা রাত ওই গোরস্থানে পড়েছিল না, কিছু একটা বর করেছে ওকে। তুই একবার কবরেজ মশাইকে ডাক দেখি, উনি এসে কিছু একটা ব্যবস্থা করুক। এইসব ডাক্তার বুদ্ধির কম নয়, আমি সে বুঝে গেছি। কবিরাজ মশাই এসে বেশ খানিকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে জানালেন কোনো এক অশরীরীর কুনজর লেগেছে টুবানের ওপর। এর থেকে বাঁচার জন্য উনি পানি পোড়া দেন এবং বেশ কিছু মন্ত্র উচ্চারণ করে তার দিদার হাতে একটা তাবিজ দেন টুবানকে পড়ানোর জন্য, এবং তার মামিকে নির্দেশ দেন যেন আগামী দিন 10 টুবানকে যেন একটু চোখে চোখে রাখা হয়।
যেন বাড়ির বাইরে কোথাও যেতে না দেওয়া হয় তাকে। কবিরাজের কথা মতো চলে প্রায় দিন 6 মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে সে। হাত দিয়ে দেখে কোমরের ওপরের ক্ষতটাও শুকিয়ে গেছে প্রায়। সে বুঝতে পারে শারীরিক ক্ষমতাও ফিরে আসছে আগের মতো। ওর মামা মামি ঠিক করে পুরোপুরি সুস্থ হয়ে গেলে টুবানকে তারা বাড়ি পাঠিয়ে দেবে। পরের ছেলে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আর রক্ষে নেই। এ কদিন তার মামা সেই জন্য প্রতি রাতে টুবানকে নিজের ঘরে নিয়েই শুচ্ছিল। এমনিতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝে মাঝে ঘুমের ঘরে একদিন টুবান এক বিভৎস স্বপ্ন দেখে। চেঁচিয়ে আঁতকে উঠে ঘুমের ঘরে বলতে থাকে, কে কে তুমি? যেও না ওদিকে, পা স্লিপ করে পড়ে যাবে তো। এদিকে এসো, উঠে এসো এদিকে, হাতটা ধরো আমার, এদিকে এসো। আরে বাজ পড়ছে তো, এই ভিজে শরীরে খোলা আকাশের নিচে এভাবে দাঁড়িও না, যে কোনো সময় বিপদ হতে পারে। এসো বলছি, চলে এসো এদিকে। তুমি আর ওখানে দাঁড়িও না, আর মাছ ধরতে হবে না, চলে এসো বলছি। এসো এদিকে, পড়ে যাবে জলে, এসো বলছি, এসো। টুবানের মামা পরিমল মিত্তির ভাগ্নের এই কথাগুলোকে ঘুমের ঘরে ভুল বকার তকমা দিয়ে উড়িয়ে গেলেও পরদিন সকালে ঘুম ভাঙার পরেও সে স্বপ্নের রেশ টুবানের মাথা থেকে কাটেনি, বরং তার অবচেতন মনের সেই অনুভূতিগুলো ওই বিলের কাছে যাওয়ার জন্য আরও বেশি করে তাকে ঠেলতে থাকে। তবে ওই ভয়ঙ্কর স্বপ্নের বিষয় নিয়ে কোনো কথা টুবান তার মামাবাড়ির লোকজনকে জানতে দেয়নি। অবশেষে একটু সুস্থ হয়ে গেছে দেখে সেই কবিরাজের কথা অমান্য করে উৎসাহের বশে সবার চোখ এড়িয়ে সে আবারও সেই বিলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলল মনে মনে। তবে এবারে মাছ ধরার উদ্দেশ্যে নয়, বরং সেই বিলের রহস্য উন্মোচনের জন্য। রাতের আধারে সে একাকী সেখানে যেতে চায়। হলোও তাই। সেদিন রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পর খুব সন্তর্পণে টুবান কুঁয়ো পাড়ের ঘর থেকে সাইকেলটা বের করে সদর দরজাটা হালকা করে ভিজিয়ে প্যাডেলে পায়ের সাহায্যে জোরে চাপ দিয়ে পাই পাই করে ছুটল বিলের দিকে। অবশ্য আগের দিনের মতো আজ আকাশে চাঁদের উপস্থিতি নেই, বরং তার মনে হলো মিশকালো অন্ধকারে কালো আস্তিনে মোড়া এই গ্রাম খানিকটা দৈত্যের মতো গিলে খেতে আসছে তাকে। বাড়ি থেকে বেরোনোর সময় পাছে কোনো বিপত্তি ঘটলেও যাতে তার হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই ভেবে কবিরাজের দেওয়া তাবিজটা সাথে করেই নিয়ে বেরিয়েছিল টুবান। তবে ওই যে কথায় বলে, বিপদ কখনো বলে কয়ে আসে না, আর ভাগ্যে যদি দুর্ভোগ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন চায়ের দোকানে সেই দুই প্রৌঢ় যে খুব একটা ভুল কিছু বলেনি এই জলাশয়ের ব্যাপারে, সে ব্যাপারে টুবান এখন অনেকটা নিশ্চিত। কারণ আগের দিন সে মাছ ধরার সমস্ত সরঞ্জাম সেখানে যেভাবে ফেলে গিয়েছিল, আজ এতদিন পর এসে সব কিছু অক্ষত অবস্থায় সেইভাবেই রাখা আছে। এই দৃশ্য দেখে টুবান নিজের মনে মনে বলল, সত্যি এত ভয়ঙ্কর এই বিলটা? একটা লোকও এই কদিনে এই ধার মারায়নি। সেদিন যে এখানে শিয়ালের ডাক শুনেছিলাম, আর সেই যে 4টে বন্য কুকুর, তারাই বা কোথায় সব? তাদের পায়ে লেগেও কোনো জিনিস এধার থেকে ওধার হলো না। কি অদ্ভুত! কথাগুলো ভাবতে ভাবতে সেদিনের সেই তেঁতুল গাছটার দিকে কয়েক পা এগোতেই বিলের ধারে ঝোপ জঙ্গল থেকে কর্কশ স্বরে ডেকে উঠল রাত চড়া পাখির দল। অন্ধকারে চারপাশটা সেভাবে দৃষ্টিগোচর না হওয়ায় মাটি থেকে টর্চটা হাতে তুলে সেটা জেলে বিলের চারধারে একবার ঘুরিয়ে নিয়ে টুবান দেখল কোথাও কোনো প্রাণীর লেশ মাত্র নেই। সবটাকে মনের ভুল ভেবে এড়িয়ে সে গাছের শুকনো পাতার ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে অন্ধকারের আস্তরণ সরিয়ে সামনের দিকে এগোতে লাগলো। একেবারে সেই তেঁতুল গাছটার গোড়ায় আসতেই কিছুতে একটা ধাক্কা খেয়ে সে হোঁচট খেয়ে পড়ল মাটিতে। তারপর নিজেকে কোনো ক্রমে সামলে আলোটা জ্বালতেই বিভৎস চিৎকারে লাফিয়ে উঠল টুবান। কে কে তুমি? সে দেখল একটা 10-12 বছর বয়সী ছেলে গাছটার তলায় বিলের পশ্চিম পাড়ে বসে কাঁচা মাছ দাঁত দিয়ে কামড়ে কামড়ে রাক্ষসের মতো খাচ্ছে।
তার সামনে মাটিতে রুপোলি আঁশে ঢাকা বাটা মাছের স্তূপ। সেই মাছগুলোর কয়েকটা খেয়ে তার কঙ্কালগুলো সামান্য দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে সেখানে একটা টিলা বানিয়ে ফেলেছে। তবে শুধু মাছই নয়, টুবান দেখল ছেলেটা যেখানে বসেছিল তার সামনে জল থেকে সদ্য তোলা কিছু গিঁড়ি আর ছোট মরা কিছু ঘাস ফড়িং সযত্নে গুছিয়ে রাখা আছে। দেখে মনে হচ্ছে এগুলো সবই আহারের জন্য সংগ্রহ করে রেখেছে ছেলেটা। এরপর টুবানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মায়াবী কণ্ঠে বলল, ও দাদা, এসো, এদিকে এসো, আমার পাশে এসে বসো না। কেউ তোমাকে এখানে জ্বালাবে না, কেউ তোমাকে ভয়ও দেখাবে না। এসো না, এসো, এখানে বসো। কথাগুলো শেষ করে রহস্যজনকভাবে হেসে উঠল ছেলেটা। অন্ধকারে ছেলেটাকে স্পষ্ট না দেখতে পেলেও তার গলার স্বর চিনতে পারল টুবান। তারা সারা শরীরে চমক জাগল। খুব শান্ত গলায়, খানিক আতঙ্কের সাথে কাঁপা কাঁপা গলায় টুবান বলল, এই তো সেই ছেলেটা। এই তো গত রাতের স্বপ্নের মধ্যে আমি পরিষ্কার ওর কণ্ঠস্বর শুনেছিলাম। ও ডাকছিল আমায় এইভাবেই। কথাগুলো শেষ করতে না করতেই রাতের আলো আঁধারিতে টুবান দেখল রক্তমাখা মুখে রহস্যজনকভাবে হাসতে হাসতে একটা আত খাওয়া মাছ হাতে নিয়ে ছেলেটা ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। ভয় সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করলো বটে, কিন্তু এক পাও সরতে পারল না টুবান। অদ্ভুত এক মায়াবী বন্ধনে তাকে বেঁধে নিল ছেলেটা। ঠিক যেভাবে ভারী বস্তাকে ট্রাকে তুলে দড়ি বাঁধা হয়, খানিকটা সেই রকম শক্তপোক্ত কিন্তু অদৃশ্য সে বন্ধন। এই মায়াবী আবেশে শক্ত কাঠের মতো নির্জীব হয়ে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল সে। ছেলেটা একেবারে কাছে এসে টুবানের বাম হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। শিউরে উঠল টুবান। তার হৃৎস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ছেলেটা স্পর্শ মর্গের লাশের মতো হিমশীতল, গায়ে আঁশটে একটা গন্ধ, সাপের মতো আঁশ দিয়ে ঢাকা পিচ্ছিল গা, জন্ডিস রোগীদের মতো হলদেটে তার গায়ের রং, রক্ত জমাট বেঁধে থাকলে যেমন হয় ঠিক সেই রকম শরীরের বেশ কিছু জায়গায় কালচে দাগ। আর চোখটা সে বড় অদ্ভুত, একেবারে পান্নার মতো উজ্জ্বল সবুজ তার চোখের মণি, একেবারে শীতল তার চাহনি। তার নিচে ঠোঁট বেয়ে বাম দিকের গাল থেকে টাটকা তাজা রক্ত গড়াচ্ছে। রহস্যজনকভাবে একবার তাকিয়ে সে আবারও মায়াবী কণ্ঠে টুবানের বাম হাত ধরে অনুরোধে সুরে বলল, চলো ও দাদা, চলো না আমার সঙ্গে। কেউ তোমাকে এখানে জ্বালাবে না, কেউ তোমাকে ভয়ও দেখাবে না। অনেক মাছ তুলে দেবো আমি তোমায়। কি স্বাদ এই বিলের মাছের। চলো, চলো আমার সাথে, চলো না। টুবান যেতে আগ্রহ না দেখানোয় এবার কিছুটা জোর খাটিয়ে ছেলেটা তাকে টানতে টানতে নিয়ে চলল সেই তেঁতুলতলার দিকের বিলের ঘাটে। ছেলেটা যখন কথা বলছিল তখন টুবান লক্ষ্য করেছে ওর নিচের চোয়ালের দাঁতগুলো স্বাভাবিক মানুষের তুলনায় বেশ বড় আর ধারালো। ওর নখগুলো বেশ তীক্ষ্ণ, একেবারে বর্ষার ফলার মতো। একটানা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ইতিমধ্যে তার নখের বেশ কয়েকটা আঁচড় অনুভব করছে টুবান। ঘাটের কাছে পৌঁছে ছেলেটা টুবানের হাত ছেড়ে ধীরে ধীরে নেমে গেল জলে। তারপর হাত নেড়ে টুবানকে মায়া ভরা কণ্ঠে ডাকলো তার কাছে। কি গো ও দাদা, এসো, এসো বলছি, নেমে এসো জলে। কথাটা বলতে বলতে ছেলেটা একটা ডুব দিল জলে। তারপর সেই বিলের শান্ত জলের মাঝে সে নিঃশব্দে মিলিয়ে গেল। এপাশে ওপাশে চোখ ঘুরিয়ে এমনকি বিলের টর্চের আলো ফেলেও কোথাও তার কোনো চিহ্ন মাত্র দেখতে পেল না টুবান।
বিলের জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কই কই তুমি? উঠে এসো, উঠে এসো বলছি জল থেকে। তোমাকে মাছ ধরে দিতে হবে না আমায়। কি হলোটা কি? আমার কথা কি শুনতে পাচ্ছ না? উঠে এসো বলছি ডাঙায়। কিন্তু কোথায় সেই ছেলে? আলো ফেলে আরো 2-1 তাকে জলের মধ্যে খোঁজার চেষ্টা করল টুবান। তার কোনো হদিশ না পেয়ে সবে মাথাটা ঘুরিয়েছে বিলের দিক থেকে, অমনি ছপাত করে একটা লেজ ছাপটানোর আওয়াজ। সেদিকে ফিরে তাকিয়ে টুবান দেখল গোটা বিলের জল জলকম্পের মতো আন্দোলিত হচ্ছে। হঠাৎ রহস্যজনকভাবে হাসতে হাসতে জলের মাঝখান থেকে মাথা উঁচিয়ে হাত নেড়ে আবারও তাকে ডাকছে ছেলেটা। টুবান তার কাছে যাচ্ছে না দেখে সে দিল এক ডুব। টুবান সেদিকে তাকিয়ে দেখল ছেলেটা সেই ডুব দেওয়ার জায়গা থেকেই আগের দিনে সেই নোলক পড়া বৃহৎ আকৃতির শোল মাছটা খাবি খেতে খেতে মাথা উঁচিয়ে কিছু সন্তর্পণে, খুব সন্তর্পণে সাঁতার কাটতে কাটতে এগিয়ে আসছে ডাঙার দিকে। কি বিভৎস সেই দৃশ্য! আর এক মুহূর্তও সেখানে সময় নষ্ট না করে রাম নাম জপ করতে করতে টুবান এবার রুদ্ধশ্বাসে ছুটতে লাগলো উল্টো দিকে। 2-1 মাথা ঘুরিয়ে পিছনে দেখল শোল মাছটা ঘষ্টাতে ঘষ্টাতে আগের দিনের মতো হিংস্রভাবে এগিয়ে আসছে তার পিছন পিছন। প্রাণপণে কোনো মতে তার মামাবাড়ির সদর দরজার সামনে এসে বসে পড়ল টুবান। তারপর ক্লান্ত শরীরে হাঁপাতে হাঁপাতে দোরগড়ার সামনে বসে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার মনে নেই। সকালে জানলা দিয়ে একগুচ্ছ রোদ এসে মুখে পড়তে তার ঘুম ভেঙে গেল। দেখল গাটা বেশ গরম, হাত পায়ে বেশ আড়ষ্ট ব্যথা, মাথাটাও বেশ ধরেছে। একটু আলিগুড়ি ভেঙে বিছানা ছেড়ে উঠতেই সে শুনতে পেল বাইরের ঘরে বসে মামা, মামি আর দিদা তাকে সুস্থ শরীরে বাড়ি পাঠানোর বিষয়টা নিয়ে জোরদার আলোচনা করছে। আর জল্পনা না বাড়িয়ে মনের সাহস সঞ্চয় করে সে ঠিক করল সবটুকু এবার বলে দেবে বাড়িতে। প্রথমে মামাকে আলাদা করে ঘরে ডেকে এবং পরে দিদা ও মামিকে সেই নিষিদ্ধ বিলে 2 রাতে তার সাথে ঘটা ঘটনার বিষয়টা সবটুকু জানালো টুবান। মামা তো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। আর দিদা তার প্রাণপ্রিয় নাতিকে বলল, সে কি কি বলছো গো দাদু ভাই? সেই নিষিদ্ধ জল পিশাচের বিলে তুমি গেছিলে? কি সাহস! বাড়ির কাউকে কিচ্ছুটি বলনি? আমাদেরকে একটু টেরও পেতে দাওনি? জয় মা কালী, মা জয় মা কালী, তুমি রক্ষা করেছো মা। ছেলেটা যে বাড়িতে ফিরেছে প্রাণ নিয়ে, এই অনেক। জয় মা কালী। টুবান এবার কিছুটা ইতস্তত হয়ে তার দিদাকে জিজ্ঞেস করলো, শব্দ তোমায় বললাম, বুঝলাম যে পুকুরটা জলপিশাচের কবলে আছে বলেই সেটাকে ঘিরে প্রাণ সংশয় দুশ্চিন্তা তোমাদের। কিন্তু সেদিন ধীমান মামার চায়ের দোকানের আড্ডায় শুনেছিলাম বহু বছর আগে এই বিল এরকম ছিল না। তো হঠাৎ ঘটেছিলটা কি সেটা কি তোমরা আদৌ কেউ জানো? আর আর ওই যে ছেলেটা যাকে আমি স্বপ্নে আর বাস্তবে ওই বিলের জলের মধ্যে ডুবে যেতে দেখলাম, সেই বা কে? টুবানকে এবার থামিয়ে একটা দম নিয়ে পরিমল মিত্তির বলতে শুরু করলেন, তোর মায়ের আর আমার তখন জন্ম হয়নি। আমাদের বাবার কাছে শুনেছি এই মাঝ ডিহায় তখন একবার বর্ষার প্রাককালে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি হয়েছিল প্রায় 10 মানুষের। কম বেশি প্রতিটা পরিবারই গৃহহীন হয়ে পড়েছিল। তখন প্রশাসনের লোকজন পাশের গ্রামের কিছু সরকারি বিল্ডিংয়ে এ গ্রামের লোকেদের থাকার খাওয়ার একটা ব্যবস্থা করেছিল। বন্যাতে তো অনেকে মারাও গিয়েছিল। তাছাড়া ওই ত্রাণ শিবিরে থাকাকালীন কলেরাতে এক বিধবা মহিলাও মারা যান তখন।
তিনি আমাদের গ্রামের অধীর মাঝির বউ ময়নামতি। তার বয়স তখন 30-এর দোরগোড়ায়। স্বামী ছেলে নিয়ে টানাটানি সংসার। আচ্ছা, আর একটা কথা বলি তোকে, যে গ্রামে এই ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে মাস 2 আগে নৈনিতাল থেকে এক কাপালিক এসে উপস্থিত হয়েছিলেন। সেই তন্ত্র সাধকের নাকি অনেক ক্ষমতা ছিল। তিনি নাকি প্রতি রাতে যোগিনী সাধনা করতেন এবং ক্ষমতা বলে তার ভক্তদের জরা ব্যাধি সারাতেন, সাংসারিক অশান্তি কমিয়ে দিতেন, বিষয় সম্পত্তির প্রাচুর্য বৃদ্ধি করতে সাহায্য করতেন। আমি বাবার মুখে শুনেছিলাম অধীর মাঝির সাথে কোনোভাবে এই কাপালিকের যোগাযোগ হয় এবং তার সাহচর্যে অধীর মাঝি নিজের যৌবন ধরে রাখার জন্য ও নিজের বিষয় সম্পত্তি বৃদ্ধির জন্য ওই গ্রামে থাকাকালীন সময় থেকেই মধুমতি যোগিনীর সাধনা শুরু করে। লোকমুখে শোনা গিয়েছিল বেশ কিছুদিন নিষ্ঠা ভরে তপস্যার পর যোগিনী মধুমতি দেবীর সাধনায় তিনি সিদ্ধি লাভ করেন এবং তার কাঙ্ক্ষিত বাসনা পূর্ণ হয়। অনেকে বলেছিলেন সেই পিশাচিনীর জন্যই নাকি অকালে ময়নামতি মারা যান। ততদিনে মাঝদিহার অবস্থা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। গ্রামের সব লোকজন ফিরে এসেছিল তাদের বাড়িতে, আর অধীরের অনুরোধে এ গাঁয়ে এসেছিল সেই কাপালি। সেই কাপালি ক্ষমতাশালী ছিল বটে, কিন্তু তার চরিত্র বিশেষ ভালো ছিল না। এই গ্রামের একটি অষ্টাদশী মেয়েকে এক অমাবস্যার রাতে বলপূর্বক নিজের ডেরায় তুলে এনে তার সাথে সহবাস করতে গিয়ে গ্রামের কিছু ছোকরার হাতে ধরা পড়ে সে। তারপর তৎকালীন গ্রামের মোড়ল মানে তোর দাদুর বিচারে গাঁয়ের লোকের গণপিটুনিতে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর অধীর এক রাতে লোকচক্ষুর আড়ালে যে বিলে তুই মাছ ধরতে গিয়েছিলি সেই বিলের জলে ডুবে মারা যায়। এরপর অধীরের ছেলে হারুনকে আমাদের বাড়িতে এনে রাখা হয়। সে ছোট থেকে জেলেদের মতন নিপুণভাবে মাছ ধরতে পারত। ওর বয়স যখন বছর 10-12 হবে, একদিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে হারুন মাছ ধরার নেশায় সেই বিলে যায়। আর এই বিলে বেশ বড় ওজনের শোল বোয়াল মাছ চাষ হতো সে সময়। হারুন নাকি সেই রাতে বড়শিতে ফেঁসে যাওয়া বড় একটি শোল মাছকে টেনে ডাঙায় তোলার আগে সেই মাছটি বড়শির সুতো ছেড়ে দেয়। বলপূর্বক টেনে মাছটিকে তুলতে গিয়ে হ্যাচকা টানে বিলের পশ্চিম পাড়ের ঘাট থেকে হাওয়ায় চটিতে পা পিছলে সেই বিলের জলে সে পড়ে যায়। ঢাল সামলাতে না পেরে সেই রাতেই ওই বিলে তার মৃত্যু হয়। গ্রামের লোকেরা বলে অধীরের অতৃপ্ত আত্মায় নাকি তার ছেলে হারুনকে নিজের কাছে টেনে নিয়েছে। এখন অধীর আর হারুন বাপ ছেলে মিলে নাকি জলপিশাচ হয়ে সে বাস করে সেই বিলে। ওরা কাউকে ঘেঁষতে দেয় না সেখানে। কেউ সাহস করে রাতে সেখানে গেলে হয় ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়, নয়তো নৃশংসভাবে জলে ডুবিয়ে মেরে ফেলে। বছর 5-6 আগে
আমাদের গ্রামে এক ছেলে সাহস করে রাতে সেই বিলে মাছ ধরতে গিয়েছিল। তারও মৃত্যু হয় ওই জলে ডুবে। সেই থেকে তো বিলটা একেবারে নিষিদ্ধ। একদমে কথাগুলো বলে একটু হাত ছাড়ল টুবানের মামা। তারপর কাছে এসে টুবানকে বুকে জড়িয়ে ধরে বলল, হারুনকে দুঃসময় আমরা সাহায্য করেছিলাম বলেই হয়তো তার প্রতিদানে তোর প্রাণটা ওরা কেড়ে নেয়নি। সাবধান, আর কখনো এরকম ভুল করিস না রে। তুই আমাদের সকলের কাছে প্রাণের চেয়েও প্রিয়। এখানে থাকাকালীন তোর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দিদিকে বাড়িতে আমি ফোন করে জানিয়েছি সব। আজ মা বাবা আসছে তোকে নিতে। সাবধানে অক্ষত অবস্থায় তোকে বাড়ি পৌঁছে দিতে পারলে আমি খানিকটা নিশ্চিন্ত হই রে ভাগ্নে। হ্যাঁ। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ঘর থেকে চলে গেলেন বারান্দায়। টুবানও এই কাহিনীর সবটা শুনে হারুনের প্রতি শোকে খানিকটা বিহ্বল হয়ে পড়ল। আর দুটো রাত নিজের কবলে পেয়েও প্রাণনাশ না করার জন্য মনে মনে হারুনকে খানিক ধন্যবাদ দিয়ে তার আত্মার শান্তি কামনা করল। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।